আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল ম্যাথমেটিক্সের আমাদের বায়োলজির যেই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম জেনেটিক্সের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা আগের দিন যেগুলো পড়ছিলাম ডিএনএ পর্যন্ত আমরা মেইনলি পড়ছিলাম। আজকে আমরা এর পরের টপিকগুলো কিছু টপিক আমরা একটু কভার করব। অ্যান্ড প্রিভিয়াস ক্লাসে যেই জিনিসগুলো আমরা পড়ছি ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন বলতে পারো আজকের ক্লাসটা, কারণ আগের ক্লাসের বেসিক থেকেই আসলে আজকের ক্লাসটা আমরা আসবো। অ্যান্ড যারা এখনো আগের ক্লাসটা করো নাই তোমরা আগের ক্লাসটা করে নিয়ে দেন লেকচার 2তে আসবা। তো চলো আমরা আমাদের ফার্স্ট টপিকে আসি। আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে আরএনএ। আচ্ছা, আমরা আগের দিন পড়ছিলাম আমরা আগের দিন ডিএনএ পড়ছিলাম, রাইট? আমরা আগের দিন ডিএনএ পড়ছিলাম। আমরা আগের দিন পড়ছিলাম ডিএনএ। আর আজকে পড়বো আরএনএ, রাইট? আজকে আমরা পড়বো আরএনএ। আচ্ছা, এখন ডিএনএ ফুল ফর্মটা কি ছিল ভাইয়া? ডিএনএ ফুল ফর্মটা ছিল ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ ফুল ফর্মটা আসবে রাইবোনিউক্লিক অ্যাসিড। কি আসবে এটা? রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ তে আমরা পড়ছিলাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এইখানে আমরা পড়তেছি রাইবোনিউক্লিক অ্যাসিড। সো এটা খুব অবভিয়াস যে আমাদের ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কিছু পার্থক্য থাকবে। এইটা মাথায় রাখবা। আমাদের আরএনএ হোক বা ডিএনএ হোক, এরা সবাই আলটিমেটলি বংশগতির বস্তু, অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কাজ করবে এই ডিএনএ কিংবা আরএনএ, যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে কাজ করবে। এখন ডিএনএ আর আরএনএ তাইলে পার্থক্যটা কোথায়, বা আমার কেন ডিএনএ এবং আরএনএ আমাদেরকে আলাদাভাবে শিখতে হবে, আলাদা করে পড়তে হবে? সো আরএনএ আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ ছিল ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি, এখানে অবভিয়াসলি একটা পার্থক্য আছে। ডিএনএ তে ছিল ডিঅক্সি রাইবোজ সুগার, আর এইখানে ডিরেক্টলি রাইবোজ সুগার আসতেছে। এইখানে আমাদের আসতেছে রাইবোজ সুগার, রাইট? ডিএনএ তে কি ছিল? ডিএনএ তে ছিল ডিঅক্সি রাইবোজ সুগার। বলছিলাম যে আমাদের যেই সুগারের যে রিং স্ট্রাকচার, তার 2 নাম্বার কার্বনে অক্সিজেন ছিল না বিধায় আমরা বলছিলাম ডিঅক্সি রাইবো সুগার। আর এইখানে এরকম কোনো ঘটনা থাকবে না, রাইবোজ সুগারের একটা কম্প্যাক্ট বা এটা একটা ইনট্যাক্ট স্ট্রাকচার থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ থাকবে না। রাইবোজ সুগারের স্ট্রাকচার যেরকম সেই রকম সমস্ত অক্সিজেন হাইড্রোজেন সবকিছুই থাকবে, ঠিক আছে? তাইলে আমাদের রাইবোজ সুগার আমরা পাচ্ছি। একটা ডিএনএর সাথে পার্থক্য গেল যে ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, এইখানে থাকে রাইবোজ সুগার। মেইনলি এইটার জন্য এটার নামটা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন তাহলে কি খালি পার্থক্য এই সুগারের মধ্যেই পার্থক্যটা? না, পার্থক্যটা শুধুমাত্র সুগারে না, এখানে আমাদের আরো কিছু পার্থক্য আছে। যেমন ডিএনএটা আমরা পড়ছিলাম, ডিএনএটা ছিল আমাদের ডবল স্ট্র্যান্ডেড বা দ্বিসূত্রিক। আমি ডবল স্ট্র্যান্ডেড না লিখে, যেহেতু বাংলায় লেখা উচিত, দ্বিসূত্রক, ঠিক আছে? দ্বিসূত্রক বা ডবল স্ট্র্যান্ড, দ্বিসূত্রক বা ডবল স্ট্র্যান্ড। ডিএনএ দ্বিসূত্রক বা ডবল স্ট্র্যান্ড। আরএনএ এক স্ট্র্যান্ড এক স্ট্র্যান্ড থাকে, বা আমরা বলতে পারি এক সূত্রক। হ্যাঁ, এক সূত্রক। তাইলে আমরা অলরেডি 2টা পার্থক্য ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পাচ্ছি। ডিএনএ ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, আর এ রাইবোজ নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এর মধ্যে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, এখানে থাকে রাইবোজ সুগার। ডিএনএ দ্বিসূত্রক, এটা একসূত্রক। আচ্ছা, এটাতে কি পার্থক্য শেষ? না, আরো কিছু পার্থক্য আছে। সেটা আমরা ডিএনএ এর মধ্যে কি কি পাইছিলাম? ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস পাইছিলাম, সেখানে আমরা পাইছিলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন, তাই তো? অর্থাৎ এটিজিসি। আর এইখানে আমাদের পার্থক্যটা কোথায় আসবে? এইখানে আমাদের পার্থক্যটা আসবে আরএনএ তে অ্যাডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিনও থাকবে, বাট থায়ামিনের পরিবর্তে আসবে ইউরাসিল। তাইলে আমাদের আরএনএ এর মধ্যে থায়ামিনের পরিবর্তে থাকতেছে ইউরাসিল। এই জিনিসটা একটু মার্ক করো বইয়ের মধ্যে, যে এইটা আমাদের এই অংশটুকুন, অর্থাৎ থায়ামিনের পরিবর্তে আরএনএ তে ইউরাসিল থাকে, এই অংশটুকুন খুব ভালো মতন তোমাদের মাথার মধ্যে থাকতে হবে, কারণ এইটা থেকে এমসিকিউ
আসবেই আসবে, শিওর থাকতে পারো যে ডিএনএ তে থায়ামিন থাকে, আরএনএ তে থায়ামিনের পরিবর্তে কি থাকে, এটা আসবেই আসবে, শিওর থাকতে পারো। ঠিক আছে, তাইলে আমাদের ডিএনএ এবং আরএনএ এর ব্যাপারগুলো গেল। একসূত্রক, এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আর রাইবোজ সুগার, এই তিনটা হচ্ছে আমরা বেসিক পার্থক্য আমাদেরকে জানতে হবে। এবং আরো কিছু জিনিস যদি আমি বলি, তাহলে আরএনএ আসলে কিভাবে কাজ করতেছে। আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করবে। কোথায় কাজ করবে? যেখানে ডিএনএ অনুপস্থিত। এখন অনেক জায়গা আছে, যেমন আমরা যদি একটু ভাইরাসের কথা চিন্তা করি, ভাইরাসের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভাইরাসকে, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ঠিক আছে, অর্থাৎ আমার এই নিউক্লিক অ্যাসিডের উপর বেস করে ভাইরাসকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এখন যেই সব ভাইরাসের মধ্যে ডিএনএ অনুপস্থিত, সেই ক্ষেত্রে ভাইরাসের বৈশিষ্ট্য প্রকাশের জন্য ডিএনএ এর পরিবর্তে আরএনএ থাকে। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে একটা আরএনএ ভাইরাসের নাম বলো। তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি মানে কি? টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ তামাক পাতায় একটা মোজাইক ভাইরাসের আক্রান্ত হয় বা আক্রান্ত করে। মোজাইক ভাইরাসটা তামাক পাতাকে আক্রান্ত করতেছে, যেই ভাইরাসটা করে তার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এবং এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা, এইগুলো হচ্ছে মোটামুটি তোমার বইয়ে যে কথাবার্তাগুলো ছিল সেইটা। হ্যাঁ, তাইলে আমি এখান থেকে এমসিকিউ এর জন্য খুব দুইটা ইম্পর্টেন্ট কথা বললাম, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল এবং ভাইরাসটার নাম, এই দুটো খুব ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও তোমাকে যদি ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য করতে বলে, আই হোপ তুমি এটা পারবা। একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে বেসিক্যালি আমার একটা আরএনএ এর ছবি, এটা হচ্ছে আমার একটা আরএনএ এর ছবি। খেয়াল করো, এই টোটালটা হচ্ছে আমার একটা আরএনএ, রাইট? আচ্ছা, কালো কালি চলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এই টোটালটা হচ্ছে একটা আরএনএ এর ছবি। খেয়াল করো, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, রাইট? এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে পাচ্ছি, এটা আমরা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড পাচ্ছি, রাইট? আর মাঝখানে দেখো নিউক্লিওটাইডগুলোও আছে, নিউক্লিওটাইডগুলো কিন্তু বিদ্যমান, তাই তো? তাইলে আমরা এখান থেকে দেখতে পারতেছি। শুধুমাত্র এখানে একটা জিনিস খেয়াল করবো, যে এখানে এটা ভালো মতন দেখা যাচ্ছে না, বাট এইটা হচ্ছে ইউরাসিল, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। সো এই হচ্ছে আমার অ্যাজ আ হোল আরএনএ এর স্ট্রাকচার। সো আরএনএ থেকে যদি 2 মার্কের কোশ্চেন বলে, তখন এখানে যেগুলো কথাবার্তা বললাম এগুলা লিখবা। আর যদি আরএনএ তে 3 মার্কের কোশ্চেনে চলে আসে, অর্থাৎ গ মার্কের কোশ্চেনে আসে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইখানে এই ছবিটাও আঁকাইতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু ক্লাসে অনেক বেশি কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড করি বা এক্সট্রা ইনফরমেশন পড়ার চেষ্টা করি, আমরা আজকে ক্লাসেও কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো, আরএনএ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। আচ্ছা, এখন আসো আমাদের আরএনএ, এই যে আমরা আরএনএ পড়লাম, রাইট? আরএনএ পড়লাম। এখন এই আরএনএ আসলে আমরা যে বললাম না যে বংশগতির বস্তু হিসেবে কাজ করে, অ্যাকচুয়ালি এটা বংশগতির বস্তু হিসেবেই কাজ করে, বা আমাদের যে বংশগতির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার ক্ষেত্রে কাজ করে। কিন্তু আরএনএ এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো বিভিন্নভাবে আসলে বংশগতির বৈশিষ্ট্যটা শো করতে হেল্প করে। সো আমাদের আরএনএ এর টাইপগুলো আমরা একটু জানবো। আরএনএ এর কয়টা টাইপ আছে ভাইয়া? আরএনএ এর টোটাল মোটামুটি আমাদের 5টা টাইপ আছে। হ্যাঁ, আরএনএ এর টোটাল 5টা টাইপ আছে। তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে, যেমন একটা হচ্ছে আমার এমআরএনএ। আচ্ছা, একটা হচ্ছে টিআরএনএ। প্রত্যেকটা নাম আছে, আমরা জানবো। আমাদের আগে ইনিশিয়াল গুলো জানি, এমআরএনএ, টিআরএনএ, এরপরে পাওয়া যায় হচ্ছে আরআরএনএ, এরপরে পাওয়া যায় জিআরএনএ, এবং হচ্ছে আরেকটা টাইপ এসআরএনএ। হ্যাঁ, এসআরএনএ। আচ্ছা, আমরা বললাম না যে আমাদের বৈশিষ্ট্যগুলো আরএনএ প্রকাশ করে, তাই তো? তো কিভাবে প্রকাশ করে একটু যদি আমি বলি, আমাদের এইখানে এই যে 5টা টাইপ পড়লাম, আগে এটার ফুল ফর্মগুলো জানি। এমআরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ।
টিআরএনএ, টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। এম তে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ তে ট্রান্সফার আরএনএ। আর আরএনএ এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আর আরএনএ তে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। জি আরএনএ, জি আরএনএ হচ্ছে বেসিক্যালি আমার জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ। আর হচ্ছে এস আরএনএ, এটা হচ্ছে স্মল আরএনএ, স্মল আরএনএ। তাহলে আমরা নামগুলো একটু দেখি। এম আরএনএ তে মেসেঞ্জার আরএনএ, টি আরএনএ তে ট্রান্সফার আরএনএ, আর আরএনএ তে রাইবোজোমাল আরএনএ, জি আরএনএ জেনেটিক আরএনএ, এস আরএনএ স্মল আরএনএ। এখন প্রত্যেকটা আরএনএর স্পেসিফিক কিছু কাজ থাকে। আমাদের মোটামুটি যে কোনো ইউক্যারিওটদের ক্ষেত্রে, ইউক্যারিওটিক যেই সেলগুলো আছে অর্থাৎ প্রকৃত কোষী যেই সেলগুলো আছে, সেই প্রকৃত কোষী সেলে মোটামুটি এই তিনটা টাইপের আরএনএ থাকে। অর্থাৎ যে কোনো প্রকৃত কোষী কোষের মধ্যে আমরা এই তিন টাইপের আরএনএ কে পাবো। এখন আমাদের এই আরএনএ গুলো কিভাবে কাজ করতেছে, সো আমরা যদি একটু আসি, আমাদের এই যে ডিএনএ ছিল তাই না, ডিএনএ কি করে? হ্যাঁ, ডিএনএ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। আমরা আগের দিন পড়ছি যে আমার বাবার ধরো হাইট লম্বা, সো আমি লম্বা, পরবর্তীতে আমার সন্তান সেও লম্বা হবে। এই কাজটা করে হচ্ছে ডিএনএ, রাইট? সো এখন ডিএনএ কিভাবে কাজ করে, আমি আগের দিন বলছিলাম যে ডিএনএ কিভাবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তো একটু আসো, এই যে ডিএনএ, ডিএনএর এই ইনফরমেশনটা পাস করতে হবে, রাইট? যে ডিএনএর মধ্যে আছে যে আমার নেক্সট জেনারেশন লম্বা হবে, ঠিক কিনা? সো ডিএনএর মধ্যে এই যে মেসেজটা, যে ডিএনএ বলতেছে আমার নেক্সট জেনারেশন লম্বা হবে, এই মেসেজটা পাস হবে হচ্ছে এমআরএনএ এর থ্রুতে। অর্থাৎ এমআরএনএ এর মাধ্যমে আমার এই মেসেজটা আমি পাস করতেছি, এই জন্য এটাকে আমরা বলি মেসেঞ্জার বা বার্তাবাহক আরএনএ, এমআরএনএ বা বার্তাবাহক আরএনএ। কেন দেখো একটু, আমরা আগের দিন বলছিলাম না যে ডিএনএ যাই বলুক না কেন, আমার এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ হবে বিভিন্ন ধরনের প্রোটিনের মাধ্যমে, রাইট? বিভিন্ন ধরনের প্রোটিনের মাধ্যমে। তার মানে এই ডিএনএ থেকে আলটিমেটলি আমার বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে হবে এবং সেই প্রোটিনগুলোই আমার বৈশিষ্ট্য হিসেবে শো করবে। যেমন আমার চুলের রং কালো, এটা ডিএনএ বলতেছে যে ওর চুলের রং বা এর পরবর্তী জেনারেশনকে কালো চুলের অধিকারী হইতে হবে বা পরবর্তী জেনারেশনের চুলের রং কালো হইতে হবে। এখন ডিএনএর এই যে ইনফরমেশনটা যে আমার চুলের রংটা কালো হবে, এই কালোর প্রকাশটা পাবে কিভাবে? এই বিভিন্ন ধরনের প্রোটিনের মাধ্যমে। তার মানে ডিএনএ থেকে আলটিমেটলি আমাকে প্রোটিন বানাইতে হবে। এখন এই যে ডিএনএ থেকে যে ডিএনএর ইনফরমেশনটা আমার প্রোটিনে নিয়ে যেতে হবে বা প্রোটিন তৈরি করতে হবে এই ইনফরমেশন অনুযায়ী, সো এই ইনফরমেশনটা ক্যারি করার কাজটা করবে হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, এরপরে আমরা বলছি যে আমাদের এই ডিএনএর ইনফরমেশনটা প্রোটিনে কনভার্ট করতে হবে, রাইট? প্রোটিনে কনভার্ট করতে হবে, প্রোটিনে কনভার্ট করতে হবে। প্রোটিনে কনভার্ট করার মাধ্যমে বেসিক্যালি আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি। প্রোটিনে কনভার্ট করতে হবে, প্রোটিনে কনভার্ট করতে হবে, এর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। সো এই যে প্রোটিনে কনভার্ট করার জন্য ডিএনএর ইনফরমেশনটা আমি যখন প্রোটিনে কনভার্ট করতে চাবো, তখন আমার টিআরএনএ কাজ করবে, তখন আমার টিআরএনএ কাজ করবে। সো আমি বলতে পারি না যে আমার ডিএনএ এর মেসেজটা প্রথমে এমআরএনএ তে যাবে, এরপরে এমআরএনএ এর এই ইনফরমেশনটা টিআরএনএ এর মাধ্যমে প্রোটিনে কনভার্ট হবে, রাইট? এটা একটু মনে রাখো, জাস্ট মনে রাখার জন্য, যারা এক্সট্রা জানতে চাও তাদের জন্য, এটা সবার জন্য না। ডিএনএ থেকে আমার প্রোটিন হওয়ার জন্য এমআরএনএ এই ইনফরমেশনটা কালেক্ট করবে এবং সেই আরএনএ থেকে যখন আমি প্রোটিন বানাইতে চাবো তখন কাজ করবে হচ্ছে টিআরএনএ, যে টিআরএনএটা ওই ইনফরমেশনটা প্রোটিনের মাধ্যমে ট্রান্সফার করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা হচ্ছে আর আরএনএ, নামেই বুঝতে পারতেছো আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ। তাইলে এই আর আরএনএ এর মেইন কাজটা হচ্ছে রাইবোজোম তৈরি করা, রাইবোজোম তৈরি করা। আর আরএনএ এর মেইন কাজটা হচ্ছে রাইবোজোম তৈরি করা। এখন প্রশ্ন করতে ভালো, ভাইয়া রাইবোজোম কেন আসতেছে? আবার একটু ফিরে আসো আমাদের চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1-এ আমরা যখন রাইবোজোম পড়ছি তখন রাইবোজোমের কাজ কি পড়ছিলাম? প্রোটিন সংশ্লেষণ, মনে পড়ে?
রাইবোজোমের মেইন কাজটা পড়ছিলাম প্রোটিন সংশ্লেষণ। অনেক কিছু যেগুলো আমরা আগে পড়ে আসছি সেগুলোর ব্যাখ্যা আমরা এই চ্যাপ্টারে এসে পাচ্ছি, রাইট? তাহলে আরআরএনএ এর কাজটা হচ্ছে রাইবোজোম তৈরি করা, সেই রাইবোজোমটা বেসিক্যালি প্রোটিন সিনথেসিস করবে। আচ্ছা, এরপর আসো জিআরএনএ। এই যে একটু আগে আমরা বললাম যে কোনো একটা কোষে বা কোনো একটা জায়গায় যদি আমার ডিএনএ না থাকে, এই যে এখানে যেটা বললাম যে যদি ডিএনএ না থাকে, যেমন এই ভাইরাসটার ক্ষেত্রে, টিএমভি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ না থাকলে সেই ক্ষেত্রে আমার এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য তখন কাজ করবে হচ্ছে এই জিআরএনএ, অর্থাৎ তখন জিআরএনএটাই জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে, বা বলা যেতে পারে ডিএনএ এর কাজটা তখন এই জিআরএনএ করে থাকে, ঠিক আছে? আর এই স্মল আরএনএ আসলে বেসিক্যালি ওইরকম স্পেসিফিক কোনো কাজ আসলে পাওয়া যায় না, এরা জাস্ট থাকার জন্য থাকে, মনে রাখতে পারো যে জাস্ট থাকার জন্য থাকে, এদের কোনো স্পেসিফিক কাজ আসলে ওইভাবে কোনো বই মেনশন করা নাই। হ্যাঁ, কিছু মানে ইনসিগনিফিকেন্ট কিছু কাজ করে যেগুলো অত গুরুত্বপূর্ণ না, বাট খুব যে মেজর কোনো রোল প্লে করতেছে এরকম না। মেইন হচ্ছে আমাদের এই চারটা, এর মধ্যে এই তিনটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের ইউক্যারিওট বা প্রকৃত কোষের মধ্যে থাকে, প্রকৃত কোষে বিদ্যমান থাকে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এই কয়টা জিনিস জানতে পারলাম। এখন আমরা এই যে প্রোটিন তৈরির যে ধাপটা আমরা দেখলাম, এই ডিএনএ থেকে তার মানে প্রোটিন তৈরি হইতে হইলে ডিরেক্টলি প্রোটিন তৈরি হয় না, কোত্থেকে আসে? ডিএনএ থেকে প্রথমে তৈরি হবে আরএনএ, এবং এই আরএনএ থেকে এরপরে তৈরি হবে প্রোটিন, রাইট? এটা আমরা অলরেডি বলে ফেললাম যে আমার ডিএনএ যে ইনফরমেশনটা সেইটা ক্যারি করবে বা বহন করবে হচ্ছে এমআরএনএ। এই হচ্ছে সেই ডিএনএ থেকে এমআরএনএ আসলো, এবং সেই এমআরএনএ থেকে পরবর্তীতে যে তৈরি হবে হচ্ছে প্রোটিন, এবং যখন এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এই সংশ্লেষণের কাজটার মধ্যে এই ট্রান্সফার আরএনএ তখন ইনভলভ হবে। তো এই হচ্ছে আমার আরএনএ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন। আমরা মোটামুটি এইটুকুন জানলে আমাদের জন্য হয়ে যায়। আরো এক্সট্রা জানতে চাইলে অবশ্যই এটা যেটা বললাম এটা জানলে এনাফ। আমাদের আরএনএ থেকে এর বাইরে আসলে কিছু পড়া লাগবে না। এবার চলো আমরা যাই হচ্ছে আমাদের নেক্সট টপিকে। এখন আমরা এই জিন সম্পর্কে পড়বো। তো জিন আসলে কি জিনিস? জিন আমরা এতক্ষণ পর্যন্ত এই যে ডিএনএ পড়তেছিলাম, আরএনএ পড়লাম, ক্রোমোজোম পড়ছি, আমরা সব জায়গাগুলোতে একই টাইপের কথাবার্তায় বলছি যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, ডিএনএ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে, এরকম অনেক কথাবার্তা বলছি, রাইট? সো জিন হচ্ছে, আমরা এইখানেও আসলে একই ডেফিনেশনেই আসে যে যে কোনো প্রাণীর বা যে কোনো উদ্ভিদের সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশকারী একককে বলা হয় জিন। তাইলে বৈশিষ্ট্য প্রকাশকারী একক বলা যাইতে পারে এটাকে, বৈশিষ্ট্য বা যে কোনো লক্ষণ প্রকাশকারী একক, বৈশিষ্ট্য প্রকাশকারী একক, প্রকাশকারী একককে বলতেছি আমরা জিন। এখন এইখানে বলতে পারো ভাইয়া আপনি এই বৈশিষ্ট্য প্রকাশকারী বস্তুর নাম বলছেন ডিএনএ, একবার বলছেন ক্রোমোজোম, এখন আবার বলতেছেন জিন, তাহলে ঘটনাটা আসলে কি দাঁড়াইতেছে? সবগুলা কি ঠিক নাকি সবগুলাই ভুল, নাকি আপনি কথা এখানে এক একটা এক এক রকম কেন হচ্ছে, রাইট? এটা এই কোশ্চেনটা আসবে। এখন এই জিনিসটা আসলে সবগুলাই কারেক্ট, এখানে কোনো কিছুই ভুল না। যে ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে, ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে, জিনও বংশগতির বৈশিষ্ট্যগুলা প্রকাশ করতেছে, কোনোটাই ভুল না। কেন ভুল না সেটা একটু বলি। আমরা যদি একটু চিন্তা করি, ধরো এটা হচ্ছে আমার ডিএনএ, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ। এই যে আমরা ডিএনএ যেটা দেখতেছি, এই ডিএনএটা কোত্থেকে আসছে বা কোথায় থাকে? মাথায় রাখবা, এই ডিএনএ গুলো যখন একত্রিত হয়, ডিএনএ গুলো যখন একত্রিত হয়, এই একত্রিত হওয়ার মাধ্যমে তারা প্রথমে তৈরি করে ক্রোমাটিন, এবং তারপরে তৈরি করে আমাদের ক্রোমোজোম। তার মানে আমরা খুব ক্লিয়ারলি এটা বলতে পারি না আসলে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যেই কি থাকে ভাই? ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ। এটা আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে ডিএনএ থেকে
আলটিমেটলি ক্রোমাটিন হয়ে ক্রোমোজোম তৈরি হয়, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকতেছে, রাইট? তাহলে ক্রোমোজোম যেই কাজ করবে ডিএনএও সেই কাজ করবে, এটা নিয়ে আমাদের কোনো পার্থক্য নাই। ক্রোমোজোম যে কাজটা করতেছে ডিএনএও সেম কাজটা করতেছে। দ্যাটস ওয়াই আমরা ক্রোমোজোম এবং ডিএনএ দুইটাকেই বলতে পারি যে এরা বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন নেক্সট যে কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে, তাইলে ভাই জিনটা কি জিনিস? জিন অ্যাকচুয়ালি কি? জিন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে ডিএনএ যেগুলো আমরা দেখছি না, এই যে ডিএনএটা দেখতেছি, এই ডিএনএ এর মধ্যে একটা স্পেসিফিক পোরশন, যে স্পেসিফিক পোরশন একটা স্পেসিফিক বৈশিষ্ট্যকে শো করে। আমরা আরো স্পেসিফিক ভাবেই বলতেছি যে ডিএনএর একটা ক্ষুদ্র অংশ যা কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্যকে শো করে, তাকে বলা হয় জিন। ধরো আমি এখানে জাস্ট দাগ দিয়ে পয়েন্ট আউট করলাম যে এই ডিএনএর এই অংশটুকুন, এই ডিএনএর এই অংশটুকুন আমার উচ্চতা কেমন হবে, উচ্চতা কেমন হবে সেই বৈশিষ্ট্যটা ধারণ করতেছে এই ছোট্ট অংশটা, অর্থাৎ ডিএনএর এই ক্ষুদ্র পার্টটা বলে দিচ্ছে যে আমার উচ্চতা লম্বা হবে নাকি খাটো হবে। তাইলে এই ছোট্ট অংশটা তখন আমরা বলবো জিন। এরকম ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকতে পারে, একটা ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকতে পারে, রাইট? ধরো এটা আমার আরেকটা জিন, এইটা আরেকটা জিন, এইটা একটা জিন, এইটা একটা জিন, ঠিক আছে? এরকম অসংখ্য জিন থাকতে পারে এবং প্রত্যেকটা জিন আলটিমেটলি কোনো না কোনো বৈশিষ্ট্যকেই আসলে ইন্ডিকেট করবে। তার মানে ডিএনএ এর যে ক্ষুদ্র অংশ বৈশিষ্ট্য প্রকাশ করতেছে তাকে আমরা বলবো জিন, রাইট? তার মানে কি এটা আরো ক্লিয়ারলি আমরা বলতে পারি না যে আমার এই যে ডিএনএ যেটা আছে এই ডিএনএ এর মধ্যে তো মেইনলি নিউক্লিক অ্যাসিড গুলোই থাকতেছে, তাই না? অর্থাৎ ওই এটিজিসি থাকতেছে, তাই না? এটিজিসি, রাইট? এগুলোই তো থাকতেছে। তার মানে এই জিনটা হচ্ছে এটিজিসির সমন্বয়ে তৈরি একটা ছোট্ট সিকোয়েন্স যা আমার বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে, ঠিক আছে? তাইলে আমার দেখো তিনটা কথাই এখন আমার মিলে যাচ্ছে যে ডিএনএ এর মধ্যে ক্ষুদ্র একটা অংশের মধ্যে থাকে হচ্ছে জিন, তাইলে জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। জিন যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ করে, সো জিন দিয়ে ডিএনএ তৈরি, তাহলে ডিএনএও বৈশিষ্ট্য প্রকাশ করবে। এবং পরবর্তীতে আমরা জানলাম যে ডিএনএ থেকে আসলে ক্রোমোজোম তৈরি, তাইলে এটাও খুব ক্লিয়ার যে ক্রোমোজোমও বৈশিষ্ট্য প্রকাশ করবে। যেহেতু জিনটা হচ্ছে আমি ক্রোমোজোম, ধরো ক্রোমোজোম তুমি ভাঙলা, ক্রোমোজোম ভাঙলে তুমি পাবা ডিএনএ, ডিএনএ কে তুমি ভাঙলে পাবা জিন, ডিএনএ কে তুমি ভাঙলে পাবা জিন। আমি যদি ভাঙা বলতে আসলে বুঝাইতে চাচ্ছি আমি ইন্টারনাল স্ট্রাকচারে ঢুকতেছি, তাইলে ক্রোমোজোমের ভিতরে তুমি ডিএনএ পাবা, ডিএনএ এর ভিতরে পাবা জিন। তার মানে বৈশিষ্ট্য প্রকাশকারী একক একদম লোয়ার সেগমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে জিন, ঠিক আছে? তাইলে আমরা জিনের একদম বেসিক কিছু জিনিসপত্র জানতে পারলাম যে জিন কাকে বলতেছে, জিন অ্যাকচুয়ালি কোথায় থাকে সেটা। এখন তাইলে কি আমরা বলতে পারি না যে জিন আলটিমেটলি ক্রোমোজোমের কোন একটা স্পেসিফিক পোরশনে থাকে? জিনটা ক্রোমোজোমের একটা স্পেসিফিক পোরশনে থাকে। ধরে নাও এইটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এইটা আমার একটা ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, এই ক্রোমোজোমটা আসলে কি দিয়ে তৈরি হয়েছে বলছি, এই ক্রোমোজোমটা তৈরি হয়েছে হচ্ছে ডিএনএ দিয়ে। ধরে নাও সেই ডিএনএ ঠিক এই জায়গাটায় একটা জিন আছে, এই জায়গাটায় একটা জিন আছে, এই ক্রোমোজোমটার যে কোনো একটা পোর্শনে ধরো একটা জিন আছে, ঠিক আছে? এই জিনটা ধরো আমার ওই উচ্চতার বৈশিষ্ট্যটাই ক্যারি করতেছে, বা আমার চুলের রং কি হবে সেটা ক্যারি করতেছে, বা আমার গায়ের রং কি হবে সেটা ক্যারি করতেছে। সো ক্রোমোজোমের যেই অংশে জিন অবস্থান করে সেই অংশটাকে বলা হয় লোকাস। কি বলা হয়? লোকাস। মনে রাখবা, লোকাস। ক্রোমোজোমের যেই অংশটা হচ্ছে আমার, যে অংশটার মধ্যে জিন থাকে তাকে বলা হয় হচ্ছে লোকাস। এই লোকাস মানে হচ্ছে লোকেশন, হ্যাঁ মনে রাখতে পারো, লোকাস মানে হচ্ছে লোকেশন। লোকেশন, লোকেশন মানে কি? অবস্থান না? তার মানে ক্রোমোজোমের যেই অংশে জিন অবস্থান করে তাকে বলা হয় হচ্ছে লোকাস। তাহলে আমরা জিন সম্পর্কে একটা ছোট্ট ওভারভিউ পাইলাম। এখানে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ক্রোমোজোমে অসংখ্য অসংখ্য জিন থাকে, ঠিক আছে? ক্রোমোজোমে অসংখ্য অসংখ্য জিন থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা স্পেসিফিক ক্রোমোজোম, একটা স্পেসিফিক জিন, একটা জিন একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে, একটা জিন
একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে, একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে একটা জিন মিলে বা একটা জিন অনেকগুলা বৈশিষ্ট্য দেখাচ্ছে, একটা জিন অনেকগুলা বৈশিষ্ট্য দেখায়, অনেকগুলা বৈশিষ্ট্য দেখায়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকগুলা জিন মিলে একটা বৈশিষ্ট্য শো করে, অনেকগুলো জিন মিলে কি শো করতেছে, একটা সিঙ্গেল বৈশিষ্ট্য শো করতেছে, একটা সিঙ্গেল বৈশিষ্ট্য শো করতেছে, একটা সিঙ্গেল বৈশিষ্ট্য শো করতেছে। এক্সাম্পল কি হইতে পারে, আমাদের গায়ের রং, ঠিক আছে, গায়ের রং, স্কিন টোন বা গায়ের রং, হ্যাঁ, গায়ের রং, গায়ের রং প্রকাশ করার জন্য অসংখ্য জিন একত্রিতভাবে কাজ করে এবং আলটিমেটলি আমাদের স্কিন টোনটা কিরকম হবে সেইটা শো করে। আচ্ছা, সো এই যে অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য শো করতেছে, এটাকে আমরা বলি পলিজেনিক ক্যারেক্টারিস্টিক্স বা পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক বৈশিষ্ট্য, হ্যাঁ, আমরা বাংলাতে লিখি পলিজেনিক বৈশিষ্ট্য। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি একটা কিছু কথাবার্তা গেল। এখন আমরা আবার একটু ব্যাকওয়ার্ডসে আসি। তো বৈশিষ্ট্যটা আসলে কিভাবে প্রকাশ করতেছে, জিন থাকে কোথায়, জিন থাকে ডিএনএ তে, জিন থাকে কোথায়, জিন থাকে হচ্ছে আমার ডিএনএ তে, জিন থাকে ডিএনএ তে, রাইট। এই ডিএনএ থেকে আলটিমেটলি কি তৈরি করে বলতো, এই ডিএনএ থেকে এরপরে আসবে আরএনএ, আমরা অলরেডি পড়ছি ওই যে এমআরএনএ টিআরএনএ, আরএনএ আসবে এবং সেই আরএনএ থেকে আলটিমেটলি তৈরি হবে প্রোটিন, এটা আমরা অলরেডি জানছি, এবং এই প্রোটিনের মাধ্যমে বেসিক্যালি আমাদের জৈবিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এখন এটা কিভাবে আসলে প্রোটিনগুলো কিভাবে সিনথেসিস হচ্ছে বা প্রোটিনগুলো কিভাবে কাজ করতেছে একটু যদি সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার এই ডিএনএ এবং আরএনএ থেকে যখন এই প্রোটিন তৈরির ধাপটা শুরু হয়, ডিএনএ থেকে আরএনএ হইল, আরএনএ হওয়ার পর এই যে যখন প্রোটিনটা হবে, আমাদের এই পুরো ঘটনাটা ঘটে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। কোথায় ঘটে, নিউক্লিয়াসের ভেতরে ঘটে। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই হচ্ছে ধরো আমার একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এর মাঝখানে থাকে হচ্ছে অসংখ্য অসংখ্য পেঁচানো ক্রোমাটিন, রাইট, অসংখ্য পেঁচানো ক্রোমাটিন থাকে। আচ্ছা, এই যে ক্রোমাটিন গুলো বেসিক্যালি এগুলোই ক্রোমোজোম এবং এগুলাই হচ্ছে আমার ডিএনএ, তাই তো, এগুলাই হচ্ছে আমার ডিএনএ। আচ্ছা, এখন যেটা হয়, এটা যখন ডিএনএ থেকে আরএনএ হয়ে প্রোটিন তৈরি হলো, তখন আমাদের এখানে কি থাকে বলতো, নিউক্লিয়াসের সাথে লাগানো অবস্থায় আমরা এরকম একটা স্ট্রাকচার দেখি, মনে পড়ে, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখে থাকি, এরকম একটা স্ট্রাকচার দেখি, হ্যাঁ। এই স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো যেটা হইলো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এরপরে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা আমরা যদি লিখি ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেইখান থেকে এটা যায় হচ্ছে গলগি অ্যাপারেটাসে বা গলগি বডিতে, গলগি বডিতে যায়, আমরা যেটা বাংলায় গলজি বডি বা গলগি বডি যেটাই বলো, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল গলগি বডিতে। এন্ড এরপরে এই গলগি বডি থেকে আমার বিভিন্ন ধরনের ভেসিকল পাওয়া যায়। গলগি বডির একটা পার্ট হচ্ছে ভেসিকল, একটা পার্ট হচ্ছে ভেসিকল, ভেসিকল। আচ্ছা, সো এই গলগি বডির বিভিন্ন ভেসিকলে যায়, ভেসিকলে যাওয়ার পর এই প্রোটিনগুলো আবদ্ধ হয়, এই ধরো এটা হচ্ছে ভেসিকল, এই ভেসিকলের ভিতরে প্রোটিন জমা হয়, ঠিক আছে, প্রোটিন জমা হয়। এন্ড তারপরে এই পুরো ঘটনাটাই তো সেলের ভেতরে হচ্ছে, তাই না। সো এরপরে এই ভেসিকল যেটার মধ্যে প্রোটিন আছে, এই ভেসিকলটা আমার বডির বিভিন্ন পোর্শনে চলে যেয়ে বৈশিষ্ট্য শো করে। সো আমরা দেখতে পারতেছি যে জিন থেকে আসলে কিভাবে বৈশিষ্ট্য শো করে, ডিএনএ আরএনএ প্রোটিন, অ্যান্ড দেন এটা আমার সংশ্লেষিত হওয়ার পর এটার প্যাকেজটা কিভাবে হবে, নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি, গলগি বডি থেকে ভেসিকল হয়ে আমাদের বডির বিভিন্ন অংশে চলে যাবে, যে বৈশিষ্ট্যগুলো শো করবে। তো এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের জিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশের প্রক্রিয়া বলতে পারো বা বৈশিষ্ট্য প্রকাশের ধাপ বলতে পারো। আচ্ছা, আমাদের জিনের পড়া শেষ হয় না, এখানে আমি একটু অ্যাড করতে চাই যে জিনের উপরেও কয়েকটা স্টার দাও, এটা কিন্তু পরীক্ষায় গ এবং ঘ মার্কের কোশ্চেনে
খুব কমনলি দেয়, ঠিক আছে? এটা একটু অ্যাড করো। আচ্ছা, আমরা জিন সম্পর্কে আরো কিছু এক্সট্রা পড়তে হবে, ওকে? আচ্ছা, এখন আমাদের এই জিনের বিভিন্ন ধরনের সংস্করণ আমাদের সেলের মধ্যে থাকে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা একটা ক্রোমোজোম। এখন আমি যদি একটু ব্রড স্পেকট্রামে আসি, যে এটা আমার একটা সেল, এই সেলের মধ্যে এরকম কতগুলো ক্রোমোজোম থাকে? এরকম ক্রোমোজোম থাকবে টোটাল 46টা, তাই না? 23 জোড়া। সো 46টার একটা আসবে আমার বাবার কাছ থেকে, একটা আসবে মায়ের কাছ থেকে, একটা আসবে বাবার কাছ থেকে, একটা আসবে মায়ের কাছ থেকে। এখন এইভাবেই তো আমার মেইনলি অটোজোম গুলো তো এরকম পেয়ার করেই থাকে, বা সেক্স ক্রোমোজোম গুলো তো এরকম পেয়ার করেই থাকে, তাই না? প্রত্যেকটা একটা একটা করে পেয়ার করে থাকে, এবং এই পেয়ারের একটা আসে বাবার কাছ থেকে, একটা আসবে ফাদারের কাছ থেকে, আর একটা আসবে মাদারের কাছ থেকে, হ্যাঁ? আচ্ছা, সো এইখানে একটা জিনিস মাথায় রাখবা, যে জিনগুলো বিভিন্ন সংস্করণে পাওয়া যায়। বিভিন্ন সংস্করণে পাওয়া যায় মানে কি? এখন ধরে নাও এই ক্রোমোজোমের এই অংশটা এবং এই ক্রোমোজোমের এই অংশটা, দুইটা জিনই আসলে আমার দেখাচ্ছে কি? দুইটা জিনই প্রকাশ করবে উচ্চতা। দুইটা জিনই কি প্রকাশ করতেছে? উচ্চতা। আমি আসলে একটা বৈশিষ্ট্যের কথাই বারবার বলতেছি, যাতে তোমাদের মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়, হ্যাঁ? আমরা এই বৈশিষ্ট্য বলতে জাস্ট একটা বৈশিষ্ট্য নিয়েই হিসাব করতেছি। আচ্ছা, তাহলে আমার বাবার ক্রোমোজোমের এই লোকাসটাও আমার উচ্চতাই নির্দেশ করতেছে, মায়ের ক্রোমোজোমের এই লোকাসে যে জিনটা আছে সেটাও আমার উচ্চতা নির্দেশ করতেছে। আচ্ছা, এখন এই যে ক্রোমোজোমের এই স্ট্রাকচার নিয়ে যখন একটা সন্তান তৈরি হচ্ছে, ধরে নাও বাবার উচ্চতাটা দেখাচ্ছে হচ্ছে টল, বা বাবার উচ্চতাটা হচ্ছে লম্বা, ঠিক আছে? আর মায়ের উচ্চতা বা মায়ের যেই তোমার জিনটা, সেটা ধরে নাও খাটো, হ্যাঁ? আমি খাটোটাকে ছোট হাতের টি দিয়ে প্রকাশ করতেছি। তাইলে বাবার উচ্চতাটা হচ্ছে বড় হাতের টি, দ্যাট ইজ লম্বা, টল, আর মায়ের জিনটা খাটো বা ছোট হাতের টি। এখন যখন এই পেয়ারটা আমার সন্তানের মধ্যে যাচ্ছে, সেই সন্তানের মধ্যে দুইটা ক্রোমোজোমই আছে না? অর্থাৎ লম্বা হওয়ার জিনটাও ক্যারি করতেছে, খাটো হওয়ার জিনটাও ক্যারি করতেছে, রাইট? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে। তার মানে একটু জিনিসটা কি খুব ক্লিয়ারলি বলা যায় না, যে একই জিন বা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বিভিন্ন রকমের হইতে পারে। সো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য এই জিনটা কিভাবে কাজ করতেছে? বৈশিষ্ট্য দেখাচ্ছে যে এই লোকটা হবে লম্বা, আর এই সেম জিনটা কি দেখাচ্ছে? যে লোকটা হবে খাটো। তার মানে একই জিন, একই লোকাসে অবস্থিত, একই টাইপের, বাট তারা বৈশিষ্ট্য দেখাচ্ছে ডিফারেন্ট, বৈশিষ্ট্য দেখাচ্ছে বিপরীতমুখী বলা যেতে পারে, হ্যাঁ? একজন লম্বা দেখাচ্ছে, একজন খাটো দেখাচ্ছে। আচ্ছা, এখন আমার যখন সন্তানের মধ্যে এই অবস্থাটা বিরাজ করতেছে বা এই অবস্থাটা আসতেছে, এখন তার মধ্যে লম্বা হওয়ার জিনটাও আছে, তার মধ্যে খাটো হওয়ার জিনটাও আছে, লম্বা হওয়ার জিনটাও আছে, খাটো হওয়ার জিনটাও বিদ্যমান। এই অবস্থায় তার যে সন্তান তৈরি হইল, সন্তান কিরকম হবে? সন্তান কি লম্বা হবে? সন্তান কি খাটো হবে? নাকি সন্তান মাঝামাঝি কিছু একটা হবে? কোশ্চেন চলে আসে না যে ভাই, আমার তো সেলের মধ্যে লম্বা হওয়ার জিনটাও আছে, আমার তো সেলের মধ্যে খাটো হওয়ার জিনটাও আছে, রাইট? অর্থাৎ উচ্চতা প্রকাশকারী লম্বা খাটো দুইটা জিনই আমি ক্যারি করতেছি। তাইলে আমি কিরকম হব? আমি কি লম্বা হব না খাটো হব? কোশ্চেনটা খুব ফেয়ার এনাফ, রাইট? যে এই কোশ্চেনটা আসে। এই ক্ষেত্রে যেটা হবে, আমরা এই যে দুইটা সংস্করণ পাইলাম না, একটা টল, একটা হচ্ছে খাটো, একটা লম্বা, একটা খাটো। তো এইটাতে যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে যখন সন্তানটা জন্ম নিবে, সেই সন্তানটা লম্বা হইতে পারে, অথবা খাটো হইতে পারে, অথবা মাঝামাঝি হইতে পারে। বেসিকলি এই লম্বা হবে, খাটো হবে না মাঝামাঝি হবে, এটা ডিপেন্ড করবে আমার যে জিন দুইটা আছে, এই দুইটা জিনের কার পাওয়ার কতটুকুন সেটার উপরে, কার পাওয়ার বা কার পটেনশিয়াল কতটুকুন সেটার উপরে। যদি এরকম হয় যে টি, এই লম্বা হওয়ার জিনটার পাওয়ার বেশি বা পটেনশিয়াল বেশি, তখন খুব অবভিয়াস যে আমার সন্তান লম্বা হবে। আবার যদি এরকম হয় যে না, খাটো হওয়ার জিনটার পটেনশিয়াল বেশি, তাইলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি
যে আমাদের সন্তান খাটো হবে, ঠিক কিনা? তার মানে অবশ্যই এই যে দুইটা টাইপের জিন পাচ্ছি বা দুইটা সংস্করণ পাচ্ছি, একজন লম্বা একজন খাটো, এই দুইটা জিনের মধ্যে একজন অবভিয়াসলি আরেকজনের উপর বেশি মাত্রায় ডমিনেন্ট বলা যাইতে পারে, বা বেশি মাত্রায় তার পটেনশিয়াল বেশি, বৈশিষ্ট্য প্রকাশ করার পটেনশিয়াল বেশি। সো যার পটেনশিয়াল বেশি হবে বা যে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে তাকে আমরা বলবো ডমিনেন্ট জিন। কি বলবো ভাইয়া? ডমিনেন্ট জিন, তাকে আমরা বলবো ডমিনেন্ট জিন। আর যার পটেনশিয়াল কম তাকে আমরা বলবো রিসিসিভ জিন। রিসিসিভ জিন। তাইলে একটা ডমিনেন্ট জিন, একটা রিসিসিভ জিন। ডমিনেন্ট জিন কারা? যারা হচ্ছে আমার বৈশিষ্ট্যটা দেখাবে তারা ডমিনেন্ট জিন, আর যারা বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারবে না, অর্থাৎ ডমিনেন্ট জিনের প্রভাবে বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হবে, তাকে বলা হয় রিসিসিভ জিন। এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হয়, এই যে বড়টি যে দেখাচ্ছে যে আমি লম্বা হয়ে গেছে, অর্থাৎ ডমিনেন্ট জিনের কারণে যেই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে সেইটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ যেটা ভিজিবল, যেটা আমি দেখতে পারতেছি, ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য। আর যেই বৈশিষ্ট্যটা প্রকাশ হচ্ছে না সেটাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাইলে একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কেমন? সো আমাদের যদি এরকম হয় যে বাবা মামার যে সন্তানটা আছে সেই সন্তানের মধ্যে একটা লম্বা হওয়ার জিনও আছে, খাটো হওয়ার জিনও আছে, বাট সন্তানটা লম্বা, তার মানে প্রকট বৈশিষ্ট্য কোনটা? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে সে লম্বা। সো এইখানে ডমিনেন্ট জিনটা হবে এই বড় টিটা, হ্যাঁ, এবং বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি প্রকট বৈশিষ্ট্য। আর যে খাটো হওয়ার জিনটা সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, দ্যাটস ওয়াই সেটা রিসিসিভ জিন। আর এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, এইখানে আমরা অনেকগুলা জিনিসপত্র আসলে কভার করে ফেলছি, বাট এই যে যেই ঘটনাগুলা ডমিনেন্ট জিন, রিসিসিভ জিন, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, পরবর্তী জেনারেশনের মধ্যে কিভাবে বৈশিষ্ট্যগুলো যাবে, এই জিনিসপত্রগুলো আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করলাম, বাট যেই মানুষটা আসলে করছে তার ব্যাপারে কোনো কথা বলি নাই। সো এই যে যেই ব্যাপারগুলো জেনেটিক্সের ক্ষেত্রে এই ডমিনেন্ট জিন, রিসিসিভ জিন বা প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিভাবে কাজ করতেছে এইটার উপর একটা তত্ত্ব দেন আমাদের পরিচিত বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, রাইট? গ্রেগর জোহান মেন্ডেল, এইটাকে আমরা বলে থাকি মেন্ডেলের তত্ত্ব, হ্যাঁ, বা ফাদার অফ জেনেটিক্স বলা হয় এই মেন্ডেল সাহেবকে, গ্রেগর জোহান মেন্ডেল। তো ওনার আসলে কিসের উপর কাজ করছিল? উনি যে এক্সপেরিমেন্টগুলো চালাইছিল সেটা কাজ করছিল হচ্ছে মটরশুঁটি গাছের উপরে। মটরশুঁটি গাছের উপরে উনি প্রায় 7 বছর উনি এটা নিয়ে কাজ করছে। একটা মটরশুঁটি গাছের উপরে উনি অলমোস্ট 7 বছর, আমি যদি ভুল না করি এটা 7 বছরই সম্ভবত, যতদূর মনে পড়ে 7 বছর উনি এটা নিয়ে গবেষণা করছে। অ্যান্ড গবেষণা করার পরে উনি এই পুরো জিনিসটা এক্সপ্লেইন করছে। তো এখানে একটু স্টোরি বলি। গ্রেগর জোহান মেন্ডেল ছিল হচ্ছে একজন ধর্মযাজক, প্রিস্ট বলে না, যারা হচ্ছে চার্চে কাজ করে তাদেরকে প্রিস্ট বলে। তো এই গ্রেগর জোহান মেন্ডেল ছিল একজন প্রিস্ট, অর্থাৎ চার্চে কাজ করতেন। তো উনি ছোটবেলা থেকে ওনার এই সায়েন্সের জিনিসপত্রের প্রতি খুব বেশি ঝোঁক ছিল, বাট ফ্যামিলির ইস্যুর কারণে, পারিবারিক সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেম সব কিছু মিলায় উনি আসলে ওনার স্টাডিটা সেই লেভেলে নিয়ে যেতে পারে নাই। অ্যান্ড সে আলটিমেটলি একজন প্রিস্ট হিসেবেই আসলে কাজ করে গেছে। তো যখন সেই প্রিস্ট হিসেবে কাজ করছে তখন তার মনে হয়েছে যে না, তার লাইফে আসলে কিছু করা দরকার। অ্যান্ড সে এই মটরশুঁটি নিয়ে কাজ করছে, কাজ করে প্রায় 7 বছর অথবা 10 বছর, আমি শিওর না, মানে একটু কনফিউজ, যা হোক। তো এই এত বড় একটা টাইম নিয়ে কাজ করছে, এবং কাজ করার পর উনি বেশ কিছু তত্ত্ব দিচ্ছে। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এরকম জিনিসগুলো তোমরা সামনের দিকে পাবা।
তো উনি এইভাবে ডিটেইল কাজ করছে, কাজ করার পর যেই তত্ত্বটা উনি দাঁড় করাইছে এইটা নিয়ে যে এরপরে যেই রয়্যাল সোসাইটিগুলো থাকে সেখানে উনি সাবমিট করছে যে আমি এরকম কিছু জিনিসপত্র পাইছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু এবং এটা পাওয়া যাচ্ছে। তো উনি দিছে, কিন্তু ঝামেলা যেটা হয়েছে রয়্যাল সোসাইটি থেকে দেখতেছে যে এটা তো একজন প্রিস্ট, উনি তো কোনো সায়েন্টিস্ট না। সো উনি যে ব্যাখ্যা দিচ্ছে এটার কোনো ভিত্তি নাই বলা চলে, ঠিক আছে। তো এটা জাস্ট উনি একজন প্রিস্ট হওয়ার কারণে, অর্থাৎ কোনো সায়েন্টিস্ট না হওয়ার কারণে উনার এই তত্ত্বটা সাথে সাথে রিজেক্ট করে দেওয়া হয়, সাথে সাথে রিজেক্ট করে দেওয়া হয়। অ্যান্ড খুবই আনফর্চুনেট, এই মানুষটা পরবর্তীতে মারা যায় এবং মারা যাওয়ার পরে আরও 3জন সায়েন্টিস্ট বেশ কিছু বছর পরে কাজ করে এবং কাজ করে তারা জেনেটিক্সের ঠিক এই জিনিসগুলাই তারা উদ্ঘাটন করে, অর্থাৎ মেন্ডেল যেটা বলে গেছিল ঠিক সেই জিনিসগুলোই তারা উদ্ঘাটন করে এবং পরবর্তীতে গ্রেগর জোহান মেন্ডেলকে এই মরণোত্তর আর কি স্বীকৃতি দেওয়া হয় যে তিনি হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, হ্যাঁ, জেনেটিক্সের জনক বা জিনতত্ত্বের জনক। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেন্ডেলের ইতিহাস এবং মেন্ডেলের নামটা খুব ইম্পর্টেন্ট, ওনার কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ, যে এই জিনতত্ত্বটা কে দিছে। তো উনি আসলে বেসিক্যালি কি করছিল, এখন আমরা তো আর একটা সেল দেখে হ্যাঁ জানা যেতে পারে, ক্যারিওটাইপিং করে দেখা যেতে পারে যে কি অবস্থা আছে, বাট ওই সময় তো আর এত কিছু না, প্লাস উনি ছিল একজন প্রিস্ট, সো স্বাভাবিকভাবেই এত কিছু তো ওনার কাছে নাই, এত কিছু উনি দেখতে পারতেছে না, রাইট। সো উনি যেটা করছিল, উনি হচ্ছে, আমরা একটু আগে একটা ছবিতে একটু আসি, হ্যাঁ, তাইলে আমাদের জন্য ভালো হয়। এই যে দেখো এইটা এবং এইটা, ঠিক আছে, এবং এই দুইটা জিনিস, মানে এইটাই হচ্ছে বেসিক্যালি মেন্ডেলের পরীক্ষা। এই যে দেখো নিচেও লেখা, পরীক্ষাটার নাম মেন্ডেলের পরীক্ষা। হ্যাঁ, মেন্ডেল আসলে এইভাবেই পরীক্ষাটা করছিল, আমি এটা একটু এক্সপ্লেইন করব কি ঘটনা ঘটছে। তো মেন্ডেল যেটা করছিল, মেন্ডেল একটা বিশুদ্ধ লম্বা গাছ, বিশুদ্ধ লম্বা গাছ, বিশুদ্ধ লম্বা গাছ মানে কি, যে মটরশুঁটি গাছগুলোর বেসিকলি এই যে মটরশুঁটি বা যে কোনো আমরা যখন উদ্ভিদ নিয়ে কাজ করি দেখবা উদ্ভিদের অনেক জাত হয়, কিছু জাত আছে যারা সব সময় লম্বা হয়, কিছু জাত আছে যেগুলো সব সময় খাটো হয়, কিছু জাত আছে মিক্সড হয়, অর্থাৎ এক সিজন একরকম আরেক সিজন আরেক রকম। তোমরা আমের ক্ষেত্রে খুব কমনলি এই জিনিসটা দেখতে পারবা যে যেই আমগুলা সাইজে লম্বা হয় ওই গাছের আম দেখবা অলওয়েজ লম্বা হচ্ছে, কিছু গাছের ক্ষেত্রে এরকম পাবা যে গাছের আম অলওয়েজ লম্বা হচ্ছে, আবার কিছু গাছ পাওয়া যে গাছের আমগুলা অলওয়েজ খাটো হয়, আর কিছু হচ্ছে তুমি পাবা যাদের আমগুলো লম্বাও হয় খাটোও হয় গোলও হয় বিভিন্ন ধরনের হয়, তাই তো। তো মেন্ডেল প্রথমে যেটা করছিল কিছু বিশুদ্ধ গাছ কালেক্ট করছিল, অর্থাৎ কিছু বিশুদ্ধ প্রজাতি কালেক্ট করছিল যারা কিনা অলওয়েজ সেম ক্যারেক্টারিস্টিক্সে ধারণ করতেছে। যেমন তিনি হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছ নিয়েছিল, বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছ নিয়েছিল, অর্থাৎ এর মধ্যে যত গাছ আছে সব লম্বা হয়, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ খাটো গাছ, আমি লিখি বিশুদ্ধ, বিশুদ্ধ খাটো গাছ নিয়েছিল, ঠিক আছে, বিশুদ্ধ খাটো গাছ নিয়েছিল। আচ্ছা, তাইলে দুইটা ধরনের উনি গাছ নিচ্ছে, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ খাটো। সো আমাদের এই যে জিনগুলো থাকে যে ক্রোমোজোমে আছে, আমরা বলছিলাম ক্রোমোজোম কিভাবে থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে, তাই না। তার মানে এই যে ক্রোমোজোম এটা হচ্ছে আমার বিশুদ্ধ লম্বা যেহেতু, তার মানে এইখানে দুইটাই আমার ডোমিনেন্ট জিন থাকবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার বিশুদ্ধ। কারণ আমার যদি এরকম হইতো টি এবং টি, তাইলে যেটা হইতো এক বছর যদি এইটা বিশুদ্ধ হয়, হয়তো এমনও হইতে পারতো যে পরের বছর এইটা হচ্ছে আমার ডোমিনেন্ট হয়ে গেছে, এটা রিসিসিভ হয়ে গেছে, রাইট। তাহলে তখন কি হইতো, এই বছর আমার প্রথমটা অর্থাৎ বড় টিটা আমার ডোমিনেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতেছে, সো আমার গাছগুলো লম্বা। পরের বছর দেখা গেল না, এই ছোট টিটা ডোমিনেন্ট হিসেবে কাজ করতেছে, সো পরের বছর আমি ফলন পাবো যে আমার মটরশুঁটি গাছগুলো খাটো হয়ে গেছে, তাই না। বাট যারা বিশুদ্ধ লম্বা, যারা বিশুদ্ধ লম্বা অর্থাৎ সব সময় লম্বা, তার মানে এইখানে এই ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই, টি বড় টি হওয়ার সুযোগ নাই। দ্যাটস ওয়াই এইখানে আমার যে দুইটা ক্রোমোজোম আছে বা দুইটা জিন আছে তারা অলওয়েজ বড় টি বা লম্বা গাছ। আর যারা বিশুদ্ধ খাটো তার মানে এরা অলওয়েজ খাটো, এরা
অলওয়েজ খাটো, এদের লম্বা হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এদের যেই জিনগুলো আছে আমরা ছোট হাতের টি লিখলাম, হ্যাঁ, তাইলে এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ খাটো। আচ্ছা, একটা জিনিস পরীক্ষায় তোমাদের চলে আসে, অনেক সময় পরীক্ষা দিয়ে বলে কি যে এই যে বিশুদ্ধ খাটো অর্থাৎ টিটি, এটা দেখবা ক্লাসেও স্যাররা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এই যে বিশুদ্ধ খাটো টিটি আমরা পাচ্ছি, ছোট হাতের টি লিখতেছি, এই ছোট হাতের টিটা কি ডমিনেন্ট নাকি রিসিসিভ? এই ছোট হাতের টিটা কি ডমিনেন্ট জিন নাকি রিসিসিভ জিন, এটা জিজ্ঞেস করতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ডমিনেন্ট জিন না রিসিসিভ জিন? একটু আগের পড়াটা যদি রিক্যাপ করি, আমরা কি বৈশিষ্ট্য পাচ্ছি যে এরা বিশুদ্ধ খাটো। এরা কি? বিশুদ্ধ খাটো। তার মানে প্রকট বৈশিষ্ট্যটা কি? বিশুদ্ধ খাটো, রাইট? বিশুদ্ধ খাটো। তার মানে এইখানে যে খাটো হওয়ার জিনটা আছে তারাই কিন্তু বৈশিষ্ট্য দেখাচ্ছে, তারাই মেইন বৈশিষ্ট্যটা শো করতেছে। তার মানে এই খাটো হওয়ার জিনগুলো এখানে ডমিনেন্ট হিসেবে কাজ করবে, এই লম্বাটি এখানে ডমিনেন্ট জিন হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যেহেতু এরা বৈশিষ্ট্য দেখাচ্ছে, প্রকট বৈশিষ্ট্য শো করতেছে, এই জন্য এরা হচ্ছে আমার ডমিনেন্ট জিন। আচ্ছা, এবার উনি কি করলো? উনি যেটা করলো, এই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো দুই ধরনের গাছ নিয়ে উনি কাজ করলো, উনি কালেক্ট করলো। কালেক্ট করার পর আফটার দ্যাট যে উনি যেটা করলো সেটা হচ্ছে এই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো এই গাছগুলোর মধ্যে ক্রস করে দিল। কি করলো? ক্রস করে দিল। এই দুইটা গাছের মধ্যে উনি ক্রস করলো। ক্রস মানে কি? হাইব্রিড করে না, একটা গাছের তোমার হচ্ছে পরাগ নিয়ে আরেকটার গর্ভমুণ্ডের মধ্যে ফেলাই দেয়, এরকম করে না? যে ক্রস করা, অনেক আম বা বিভিন্ন ধরনের ফলের গাছকে আমরা বলি না যে এটা ক্রস ফল, তো এরকম একটা ক্রস করলো যে একটা গাছের পরাগরেণু নিয়ে আরেকটা গাছের গর্ভমুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে? পরাগরেণু গর্ভমুণ্ডে ফেলে দিছে, বিশুদ্ধ লম্বা গাছেরটা ধরো খাটো গাছের মধ্যে দিয়ে দিছে। এখন এখন এটা তো আমি ক্রস করলাম, তাই না? ক্রস যখন করলাম আমাদের কি হয়? আমাদের যে ক্রস যখন হয় এটা তো পূর্ণাঙ্গ কোষ, তাই না? এটা হচ্ছে পূর্ণাঙ্গ কোষ আমরা বলতে পারি, তাই তো? বাট যখন আমি এই জনন কোষে চলে আসি, জনন কোষে আসার পর কি হয়ে যায়? সেটা হ্যাপ্লয়েড হয়ে যায় না? অর্থাৎ একটা করে গ্যামেট আসে না? অবশ্যই একটা করে গ্যামেট আসে। এখন আমাদের এইটা থেকে যখন গ্যামেট পর্যায়ে আসবে, অর্থাৎ জনন কোষ তৈরি করবে, তখন এই জিনগুলোর সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে আসে, ঠিক আছে? সেপারেট হয়ে আসবে। তার মানে এইটা একটা টি, এইটা একটা টি, লম্বা গাছের থেকে দুইটা জিন সেপারেট হয়ে আসলো। খাটো গাছগুলোর ক্ষেত্রেও সেম, হ্যাঁ, ছোট হাতের টি, ছোট হাতের টি। আচ্ছা, এখন উনি যখন এই ক্রসটা করলো, ক্রস করার পর উনি যেই গাছগুলা পাইলো সেই গাছগুলো উনি দেখতে পারলো সবগুলাই আসলে লম্বা। ক্রস করার পর যা পাইছে সব গাছ লম্বা। এখন কেন লম্বা হচ্ছে একটু যদি খেয়াল করে দেখো, আমার এইখান থেকে একটা গ্যামেট আসতেছে, এইখান থেকে একটা আসতেছে, তার মানে মিলে আলটিমেটলি কি তৈরি করতেছে? আলটিমেটলি তৈরি করতেছে টি এবং টি, রাইট? আবার এটার ক্ষেত্রেও যদি দেখো, এটার ক্ষেত্রেও সেম, সিমিলার, আসার পর কি তৈরি করতেছে? টি এবং টি, রাইট? সো এইখানে দেখো একটা মিক্সড আপ হয়ে গেছে, আমার বিশুদ্ধ খাটোর জিনটাও চলে আসছে এবং বিশুদ্ধ লম্বা গাছের জিনগুলোও চলে আসছে। এসে এই যে অবস্থাটা তৈরি করলো বা যে অবস্থাটা দাঁড় করাইলো, এই জেনেটিক টাইপের জন্য আমি দেখতে পারতেছি যে আমার যতগুলো গাছ আছে সব হচ্ছে লম্বা হচ্ছে, সবগুলো গাছ কিরকম হচ্ছে? লম্বা হচ্ছে। তার মানে এখন আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পারি, আমার গাছগুলো কিরকম? গাছগুলো হচ্ছে সব লম্বা, সবগুলো গাছ লম্বা। আর এইখানে আমরা জেনেটিক টাইপ কি পাচ্ছি? জেনেটিক টাইপের মধ্যে একটা বড় হাতের টি পাচ্ছি, একটা খাটো হাত বা ছোট হাতের টি পাচ্ছি। গাছ লম্বা, আমি জেনেটিক টাইপ দুইটাই পাইছি, লম্বা হওয়ারটাও পাইছি, খাটো হওয়ারটাও পাইছি, লম্বা হওয়ারটাও পাইছি, লম্বা হওয়ারটাও পাইছি, খাটো হওয়ারটাও পাইছি, বাট গাছগুলো আমি দেখেছি সব লম্বা। তার মানে এখানে আমার ডমিনেন্ট জিনটা হচ্ছে বড় হাতের জিনটাকে আমরা বলবো ডমিনেন্ট জিন, কারণ প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে ডমিনেন্টটার মতন হয়েছে। আর এই যে ছোট হাতের টি, ও বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে রিসিসিভ জিন, ঠিক আছে? তাহলে আমার প্রথম যখন এই ম্যান্ডেল সাহেব যখন প্রথম হাইব্রিডাইজেশনটা করলো বা আমার ক্রসটা করলো, প্রথম ক্রস করার পর উনি যতগুলো গাছ পাইছে সবগুলো গাছ হচ্ছে এই টাইপের,
লম্বা গাছ, বাট জেনেটিক টাইপটা কিরকম, টি এবং টি। এখন আমি পাইছি টি এবং টি, রাইট? এবং গাছগুলো কিরকম হয়েছে? গাছগুলো হয়েছে সব লম্বা। এখন আমি লম্বা করে কি আসলে বুঝতে পারলাম যে আমার জেনেটিক টাইপ কিরকম? আমি তো গাছ দেখে তো আর বলতে পারবো না যে এটা তোমার এই একই জেনেটিক টাইপের মধ্যে আছে, অর্থাৎ বড় হাতের টি ছোট হাতের টি আছে, এমন তো কোনো কথা নাই, তাই না? এখন আমার কাছে কোনো কিছু জানার নাই, আমি জাস্ট থিওরিটিক্যালি একটা গাছ দেখে লম্বা পাইলে আমার গাছটা তো এরকম হইতে পারতো, ঠিক কিনা? টিটিও তো হইতে পারতো, এটাও তো হইতে পারতো। সো উনি এইটা জাস্ট শিওর হওয়ার জন্য যে আমার এইখানে গ্যামেট গুলো দুইটা গাছ থেকে আসতেছে কিনা, অর্থাৎ এই যে ক্রস করলো, এই ক্রসটা এই লম্বা এবং খাটো দুই গাছ থেকে আসতেছে কিনা, এইটা জানার জন্য তিনি আরো একবার ক্রস করলো। উনি আরো একবার ক্রস করলো। এইবার উনি যে ক্রসটা করছে, সেই ক্রসটা করছে আমার যে সেকেন্ড জেনারেশন, অর্থাৎ ক্রস করে যেই গাছগুলো আমি পাইছি, ক্রস করে আমি যেই গাছগুলো পাইছি, এই গাছগুলো অর্থাৎ নতুন গাছ তৈরি হয়েছে। নতুন গাছ তৈরি হওয়ার পর এই গাছগুলোর, এই লম্বা গাছগুলোর উপরে তিনি স্বপরাগায়ন ঘটাইছে, অর্থাৎ সেকেন্ড যে ক্রসটা করছে সেটা ঘটাইছে হচ্ছে স্বপরাগায়ন দিয়ে। স্বপরাগায়ন দিয়ে। স্বপরাগায়ন মানে কি? স্বপরাগায়ন মানে এরকম অনেকগুলো লম্বা গাছ ছিল, এরকম যে কোনো দুইটা গাছ তিনি নিছে, দুইটা গাছের একটার তোমার হচ্ছে পরাগরেণু আর একটার গর্ভমুণ্ডের মধ্যে স্থাপন করছে, স্থাপন করে আমার স্বপরাগায়নটা ঘটাইছে। এখন যখন তিনি স্বপরাগায়নটা ঘটাচ্ছে, স্বপরাগায়ন ঘটানোর পরে অ্যাকচুয়ালি ইন্টারনালি বা আমার ক্রোমোজোমের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে সেটা যদি একটু খেয়াল করো, তাহলে আমার এইটা হচ্ছে আমার একটা লম্বা গাছ, এইটা হচ্ছে আমার আরো একটা লম্বা গাছ, রাইট? এটা একটা লম্বা গাছ, এটা একটা লম্বা গাছ, দুইটা লম্বা গাছ। আচ্ছা, এখন এদের মধ্যে থেকে যখন গ্যামেট আসবে, অর্থাৎ ওই যে হ্যাপ্লয়েড কোষটা যে আসবে, একটু খেয়াল করে দেখো তো, প্রথম যে গাছটা আছে, এই যে প্রথম যে গাছটা, এই গাছটা থেকে দুই ধরনের গ্যামেট আসতে পারবে না? একটা হচ্ছে বড়টি, একটা খাটোটি, রাইট? আচ্ছা, এট দ্য সেম টাইম এই যে আমার যে খাটোটি মানে আরেকটা যেটা গাছ, এই গাছ থেকেও কিন্তু একই জিনিস আসতেছে, লম্বাটি এবং খাটোটি, তাই তো? দুইটা স্পেসিফিক টাইপ অফ গ্যামেট আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। এবং যখন আমি ক্রস করলাম এদের মাঝখানে, তাইলে কিভাবে আমার ক্রসিংটা হচ্ছে, মিলতেছে কিভাবে খেয়াল করো তো। এই টি এর সাথে এই টি একটা করতে পারে, এই টি এর সাথে ছোট হাতের টি একটা মিলতে পারে, এই টি এর সাথে এইটা একটা মিলবে, এবং এই টি এর সাথে এই টি একটা মিলবে। তাহলে কি কি টাইপগুলো দাঁড়াচ্ছে দেখো, টি টি, এইটা আসতেছে হচ্ছে টি টি, রাইট? আচ্ছা, এই ছোট হাতের টি, বড় হাতের টি, তার মানে এইটাও টি টি, এটা একটা টাইপ। আর 4 নাম্বারটা আসতেছে দুইটাই ছোট হাতের টি, দুইটাই ছোট হাতের টি। তাইলে আমি টোটাল 4টা জেনেটিক টাইপ পাইলাম, আমি 4টা জেনেটিক টাইপ পাইলাম। কিরকম কিরকম পাইলাম? পাইলাম হচ্ছে একটা টি টি, দুইটা পাইলাম টি টি, আর একটা পাইলাম দুইটাই ছোট হাতের টি, রাইট? আচ্ছা, এই যে অবস্থাটা দাঁড়াইলো, তাইলে আমি যদি একটু দেখি, আমরা তো আগের হাইব্রিডাইজেশন থেকেই দেখতে পারছি যে আমার বড় হাতের টি থাকলেই গাছটা লম্বা হবে, কারণ বড় হাতের টিটা হচ্ছে ডোমিনেন্ট জিন, তাই তো? তাইলে একটু খেয়াল করে দেখো তো, এইখানে দুইটাই বড় হাতের টি, তার মানে এই গাছটা হবে লম্বা। সেকেন্ড গাছটায় দেখো, একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি, তাইলে এইখানেও এই বড় হাতের টিটাই আমরা বলছি বড় হাতের টি হচ্ছে ডোমিনেন্ট জিন, তার মানে এইখানেও এই যে বড় হাতের টি এবং ছোট হাতের টি ডোমিনেন্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে, তার মানে এই গাছটাও হবে লম্বা। 3 নাম্বার স্টেজে সেম বড় হাতের টি ছোট হাতের টি, এটাও লম্বা হবে। আর এইখানে দেখো 4 নাম্বারটায় কিন্তু এরকম কোনো ঘটনা নাই, দুইটাই ছোট হাতের টি, তার মানে দুইটাই হচ্ছে খাটো হওয়ার জিন, তার মানে এখানে আমি দেখতে পারতেছি এইটা হবে হচ্ছে খাটো। অর্থাৎ আমি যখন ক্রস করলাম, এই ক্রস করার পর আমার অনুপাতটা কি দাঁড়াইলো, 3টা টল বা 3টা লম্বা টু একটা খাটো। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন মেন্ডেল
এই ক্রসটা করছে সেকেন্ড জেনারেশন, অর্থাৎ এই ঘটনাটা ঘটাইছে, ঘটানোর পরে উনি যে গাছগুলো পাইছে ওগুলো অ্যাকচুয়ালি এইভাবেই আসছে যে 3টা গাছ উনি পাইছে লম্বা, একটা পাইছে খাটো। উনি যখন রেশিও করছে 3টা লম্বা পাইছে, একটা পাইছে খাটো। এটা হচ্ছে আসলে মেন্ডেলের মেজর, বা আমরা বলতে পারি মেন্ডেলের প্রথম তত্ত্ব। তোমাদের বইয়ে তত্ত্ব হিসাবে দেওয়া নাই, জাস্ট সংক্ষেপে এক্সপ্লেইন করছে, এবং একটা ছবি আছে। হ্যাঁ, এই যে ছবিটা যেটা দেখতে পারতেছো, এই ছবিটা আমি এক্সপ্লেইন করার জন্য এতগুলা কথা বললাম। এই যে আসো এবার আমরা ওই যেগুলো ব্যাখ্যা করলাম সেটা একটু ছবি থেকে দেখি। এটা হচ্ছে আমার লম্বা গাছ, লম্বা গাছ, দ্যাটস ওয়াই দুইটাই টি, রাইট? বড় হাতের টি, ছোট হাতের টি। এটা হচ্ছে আমার খাটো গাছ, রাইট? এই জন্য দেখো দুইটাই ছোট টি। তো আমি কি বলছি, যখন ক্রস হয়, যখন গ্যামেট তৈরি হয়, গ্যামেটটা হচ্ছে হ্যাপ্লয়েড, তাই তো? গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোমগুলো আলাদা হয়ে ঢোকে। ক্রোমোজোম আলাদা হয়ে ঢোকা মানে জিন আলাদা হয়ে ঢোকা। তার মানে একটা আমি পাচ্ছি জিন বড়টি, বড়টি, আর খাটোটা থেকে দুইটাই খাটো হাতের টি টি। সো এতে যখন আমি ক্রস করলাম, ক্রস করার পর একটু খেয়াল করে দেখো এই গাছগুলোয় বড়টি ছোটটি দুটোই আছে। তার মানে এই যে প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন F1, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন 1 দিয়ে হচ্ছে তোমার F1 দিয়ে টোটাল আমি বুঝাচ্ছি ফার্স্ট জেনারেশনকে। আচ্ছা, তাহলে ফার্স্ট জেনারেশন আমার কি আসতেছে, মিক্সড পাচ্ছি, বাট সবগুলো গাছই হবে কি লম্বা। কেন লম্বা হচ্ছে? কারণ যেহেতু এখানে আমার এই টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য শো করে। আচ্ছা, এরপরে যখন এদের আমি ক্রস করতেছি, ক্রস করার পর এই দেখো খেয়াল করে টিটি 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 টিটি। সো আমার 3টা লম্বা গাছ পাচ্ছি, একটা পাচ্ছি খাটো গাছ। 3:1, এই হলো আমার 3:1 এর মেইন পড়া বা মেইন কাপঝাপ। সেটা এখন প্রশ্ন করতে পারো যে ভাই এটা আসলে লাভ কি, এই জিনিসটার সিগনিফিকেন্স কি, মেন্ডেল যে তত্ত্ব দিল এই তত্ত্বে আমার কি আসবে যাবে, আমি কি খুশি হব, বা এটাতে আমার সুবিধা কি, লাভ কি পাই? মেইন যে জিনিসটা সেটা হচ্ছে উনি এই তত্ত্বটা দিয়ে বেসিকলি একটা আমাদের প্রাণী কিংবা উদ্ভিদ জগতের মধ্যে ভালো রকমের একটা স্টাডির জায়গা তৈরি করে দিয়ে গেছে। স্টাডির জায়গা কিভাবে তৈরি করে দিয়ে গেছে, আমি এখন জানতে পারতেছি যে আমি যদি ক্রস করি আমার কি কি রেজাল্ট আসতে পারে। আমি যখন ক্রস করতেছি আমি দেখতে পারতেছি আমি ক্রস করার পর 3টা লম্বা গাছ, একটা খাটো গাছ পাচ্ছি। সো এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা যখন উদ্ভিদের ক্ষেত্রে মোস্টলি ক্রস করি, রাইট? উদ্ভিদের ক্ষেত্রে ক্রস করি একটা ভালো বৈশিষ্ট্যের সাথে অন্য একটা গাছের একটা ভালো বৈশিষ্ট্য আমরা ক্রস করি। সো আমরা যখন ক্রস করব, ক্রস করার পর আমি বুঝতে পারবো যে আমার রেজাল্টটা কীরকম হবে। তো সেই রেজাল্টের উপর বেস করে আমি প্রাণী কিংবা উদ্ভিদ উভয়ের উপরেই এই ক্রসের এক্সপেরিমেন্টগুলো চালাইতে পারবো। আগে যখন যদি ধরো এই তত্ত্বটা নাই, তাইলে আমাকে ব্লাইন্ডলি আসলে ক্রসগুলো করতে হচ্ছে, রেজাল্ট কি আমি জানি না। বাট এখন আমি একটা প্রেডিকশন দিতে পারবো যে হ্যাঁ, আমি যদি এরকম লম্বা এবং খাটো গাছের মধ্যে আমি ক্রস করি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মটরশুঁটি, শুধু এই মটরশুঁটির ক্ষেত্রেই না, যে কোনো গাছের ক্ষেত্রেই। হ্যাঁ, আমি যেহেতু এটা এক্সপ্লেন করলাম এই হিসেবেই বলেছি যে আমি ধরো একটা লম্বা এবং একটা খাটো গাছের মধ্যে যদি ক্রস করি, তাহলে আমি প্রথম জেনারেশনে যা গাছ পাবো সবগুলো হচ্ছে আমার হাইব্রিড লম্বা গাছ পাবো। হাইব্রিড লম্বা গাছ পাবো, এই যে হাইব্রিড, খাটোটিও আছে বড়টিও আছে, তাইলে এটা হাইব্রিড লম্বা গাছ পাবো। এবং নেক্সট জেনারেশনে যখন আমি যাবো তখন আমি 3টা লম্বা গাছ পাবো, একটা পাবো খাটো গাছ। তার মানে আমার কাছে এটা খুব ক্লিয়ার না যে আমি এখান থেকে পুরো জিনিসটাই একটা প্রেডিকশনের মধ্যে নিয়ে চলে আসতে পারতেছি। সো এইটা হচ্ছে আমাদের জিন রিলেটেড টোটাল একটা আলোচনা। তো জিন সম্পর্কে তোমাদের আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। আই হোপ আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট টপিক, যেটা সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি ডিএনএ রেপ্লিকেশন। হ্যাঁ, রেপ্লিকেশন, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। একদম সহজ ভাষায় বললাম যে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। একটা থেকে 2টা হবে, হ্যাঁ, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হবে, এটাকে আমরা বলবো রেপ্লিকেশন। এখন এই যে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ যে তৈরি হচ্ছে, যে রেপ্লিকেশনটা হচ্ছে, এই রেপ্লিকেশনের কিছু ব্যাপার স্যাপার আছে। কি ব্যাপার স্যাপার?
এই ডিএনএ রেপ্লিকেশন নিয়েও একটা বিশাল বড় স্টাডি হয়েছে, হ্যাঁ। এবং বিশাল বড় স্টাডিটা কিভাবে হয়েছে, যেহেতু আমার বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যাচ্ছে, তার মানে এই ডিএনএ গুলো আলটিমেটলি আসলে অনেক বেশি পরিমাণ তৈরি হইতে হবে, তাই তো। এবং আমি যদি বৈশিষ্ট্য প্রকাশ করতে চাই, আমার কি করতে হবে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে হবে। তার মানে একটা ডিএনএ দিয়ে তো আর বৈশিষ্ট্য প্রকাশ করবে না, অসংখ্য অসংখ্য ডিএনএ লাগবে, তাই না। তার মানে এই ডিএনএ যে রেপ্লিকেট করতেছে বা ডিএনএ যে বিভাজন হচ্ছে বা ডিএনএ যে নতুন তৈরি হচ্ছে, এটা খুব অবভিয়াস ছিল। যেটা অবভিয়াস ছিল না সেটা হচ্ছে এই ডিএনএর যে অনুলিপন বা রেপ্লিকেশন বা ডিভিশন যে হচ্ছে, এটা কোন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কি ডিরেক্টলি একটা ডিএনএ থেকে আরেকটা দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, নাকি অন্য কোনো সিস্টেমে যাচ্ছে, সেটা নিয়ে অনেক অনেক স্টাডি হয়েছে। এবং তারপরে তারা মানে সার্বজনীনভাবে যেই মতবাদে আসলো, সেটা হচ্ছে আমাদের অর্ধরক্ষণশীল পদ্ধতি। অর্ধরক্ষণশীল পদ্ধতি, ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতি। এখন এই অর্ধরক্ষণশীল পদ্ধতি কেন বলা হচ্ছে, অর্ধরক্ষণশীল এটা কেন বলা হচ্ছে, একটু ছবিটার দিকে তাকাও। এটা হচ্ছে আমার প্রাইমারি ডিএনএ বা মেইন ডিএনএটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেইন ডিএনএ, আর এইটা হচ্ছে আমার দুইটা নতুন ডিএনএ, অর্থাৎ এইটা হচ্ছে প্যারেন্ট ডিএনএ বা মাতৃ ডিএনএ। আচ্ছা, বাংলায় লিখি, মাতৃ ডিএনএ। আর এইটা হচ্ছে অপত্য ডিএনএ বা ডটার ডিএনএ, অপত্য ডিএনএ বা ডটার ডিএনএ। আচ্ছা, একটু খেয়াল করো, যেই মাতৃ ডিএনএ এর যেই সূত্রগুলো আছে, এই যে ধরো এটা হচ্ছে আমার একটা সূত্র, আসলো 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 আসলো, এসে এইটা একটা তৈরি হইল, এবং এই পাশেও কিন্তু সেম ঘটনাটা ঘটছে, এই আসলো আরেকটা সূত্র আসলো, এসে আমার আরো একটা সূত্র তৈরি করলো। তাইলে খেয়াল করে দেখো তো, এই যে আমার নতুন বা অপত্য যে ডিএনএ গুলো আমি পাইলাম, এই ডিএনএ কি একটা অংশ আমার সেই পূর্ববর্তী ডিএনএ এর পার্ট না, ডিএনএ এর একটা সূত্রক আমার মাতৃসূত্রকের পার্ট না। অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে এটারই তো এক্সটেনশন। তার মানে একটা নতুন যে ডিএনএ গুলো আমি পাচ্ছি, সেই ডিএনএ এর দুই সূত্রের একটা সূত্র আসতেছে আমার মাতৃসূত্র থেকে, আর আরেকটা সূত্র আমার নতুন তৈরি হচ্ছে, এই হচ্ছে আমার সেই নতুন সূত্র, তাই তো। এই হচ্ছে সেই আমার নতুন সূত্র। তার মানে আমার এখান থেকে খুব ক্লিয়ারলি আমি বলতে পারি, নতুন ডিএনএ এর দুইটা পার্ট, একটা হচ্ছে আমার মাতৃ ডিএনএ থেকে আসতেছে, আর আরেকটা হচ্ছে আমার নতুন করে তৈরি হচ্ছে। যেহেতু আমার মাতৃ ডিএনএ এর অর্ধেক অংশ দুইটা ডিএনএ এর মধ্যেই যাচ্ছে, মাতৃ ডিএনএ এর অর্ধেক অংশ দুইটা ডিএনএ এর মধ্যেই যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলি অর্ধরক্ষণশীল পদ্ধতি। অর্থাৎ প্রত্যেকটা ডিএনএ অর্ধেকটা হচ্ছে আমার মাতৃ ডিএনএ, অর্থাৎ অর্ধেক পার্ট রক্ষা পাইতেছে, মনে রাখো অর্ধেক পার্ট রক্ষা পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি অর্ধরক্ষণশীল পদ্ধতি। আচ্ছা, এখন এই যে রেপ্লিকেশনটা হচ্ছে, এই রেপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, আমাদের ডিএনএটা অনেক কমপ্লেক্স একটা স্ট্রাকচার, তাই না। এটার মধ্যে আমাদের ডাবল স্ট্র্যান্ড আছে, এই হচ্ছে আমার ডাবল স্ট্র্যান্ড, আরেকবার একটু আঁকি, এই হচ্ছে আমার ডাবল স্ট্র্যান্ড, রাইট। এর মাঝখানে আবার আছে হাইড্রোজেন বন্ড, তাই তো। এর মাঝখানে আছে হাইড্রোজেন বন্ড, প্রত্যেকটার মাঝখানে হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি। আচ্ছা, এখন যখন রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশনটা কিভাবে হবে, প্রথম ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এই মাঝখানে যে নিউক্লিওটাইডের বা নাইট্রোজেনাস বেসগুলো ছিল, যে নাইট্রোজেনাস বেসগুলো ছিল, প্রথম ঘটনা যেটা ঘটবে, এদের মাঝখানে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যাবে, এবং এদের যেই নাইট্রোজেন বেসগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে, নাইট্রোজেনাস বেসগুলো আলাদা হয়ে যাবে। এই হচ্ছে আমার, তাইলে ঘটনাটা দাঁড়াবে কাইন্ড অফ এইরকম, রাইট। এই হচ্ছে মাঝখানে হাইড্রোজেন বন্ড ছিল, সেইটা আলাদা হয়ে গেছে।
আলাদা হয়ে দুইটা নতুন সূত্রক তৈরি হয়ে গেছে, রাইট? বা নতুন সূত্রকের মতন আবির্ভাব ঘটছে। এটাকে আমরা বলি হচ্ছে টেমপ্লেট ডিএনএ। এটাকে কি বলি? এটাকে আমরা বলি টেমপ্লেট ডিএনএ। টেমপ্লেট ডিএনএ অর্থাৎ এই অর্ধরক্ষণশীল পদ্ধতির মাতৃ ডিএনএর যেই অংশটাকে ধরে আমার নতুন সূত্রক তৈরি হবে সেটাকে আমরা বলবো টেমপ্লেট ডিএনএ। হ্যাঁ, আচ্ছা, তাহলে টেমপ্লেট ডিএনএটা আসলো। এইবার এই টেমপ্লেট ডিএনএ এর মধ্যে অবভিয়াসলি আমার বিভিন্ন ধরনের বেস সিকোয়েন্স থাকবে। ধরো এখানে আছে এ, টি, জি, সি, সি, এরকম অনেকগুলো আমার তোমার হচ্ছে বেস আছে, রাইট? সো এখানে যে ঘটনাটা ঘটবে, আমার নতুন সূত্র এইখানে যেই বেস আছে এই বেস ওয়াইজ নতুন সূত্রক বসাইতে থাকবে বা নতুন বেস বসাইতে থাকবে। অর্থাৎ এর পরিবর্তে আসবে টি, টির পরিবর্তে আসবে এ, জির পরিবর্তে আসবে সি, সির পরিবর্তে আসবে জি, সির পরিবর্তে আসবে জি। এইভাবে নিউক্লিওটাইড বসায় নতুন একটা সূত্রক তৈরি করবে। এবং সেম গোজ ফর দিস স্ট্র্যান্ড, এই পাশের স্ট্র্যান্ডের জন্য সেম জিনিসটা ঘটবে। তাইলে আমার স্ট্র্যান্ড তৈরি করা হয়ে গেল। নেক্সট কাজটা কি? ডিএনএ তো পেঁচানো, তাই না? এরকম পেঁচাই না একটা স্ট্রাকচার, এটা পেঁচাই না স্ট্রাকচার। আর এটা কিভাবে আছে? এটা আছে এরকম লিনিয়ার, তাই না? এরকম লিনিয়ার অবস্থায় আছে। এখন কাজ কি? এই জিনিসটারে পেঁচায় যাবে, ঠিক আছে? অর্থাৎ যখন আমার রেপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, অনুলিপনটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মাঝ বরাবর এটা একটা মোচটায় এটা পেঁচায় যাবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডিএনএ অনুলিপন। এবং আলটিমেটলি যখন পেঁচায় গেল, পেঁচায় যাওয়ার পর জিনিসটা তৈরি হয়ে গেল এইরকম, রাইট? এটা তৈরি হয়ে গেল এইরকম। আমি ছবির অংশটা একটু মুছি। এটা এরকম একটা পেঁচানো স্ট্রাকচার তৈরি করে ফেললো। অ্যান্ড যখন এটা পেঁচানো একটা স্ট্রাকচার তৈরি করে ফেললো, এই নতুন যে ডিএনএ দুইটা দেখতে পারতেছো, এই ডিএনএ দুইটা মাঝ বরাবর আলাদা হয়ে যায়। আলাদা হয়ে এইটা হচ্ছে আমার একটা নতুন ডিএনএ, আর এইটা হচ্ছে আরেকটা ডিএনএ। তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো আমাদের ডিএনএ অনুলিপন থেকে আসলে এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই। ডিএনএ অনুলিপনটা মেইনলি খ মার্কের কোশ্চেন আসে, অর্থাৎ 2 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। খুব কমনলি এই কোশ্চেনটা দেয়, অনেক সময় গতেও দিয়ে দেয়, বাট গতে ইউজুয়ালি দিবে না, খুব রেয়ারলি দিছে কিছু জায়গাতে। বাট খ নাম্বারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং টিচারদের ফেভারিট একটা টপিক। ওকে, এই হচ্ছে আমাদের ডিএনএ অনুলিপনের পার্টটা গেল।